দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। আমি মনে করি যে শেখ হাসিনার আগে এই জিএম কাদেরের কান ধরে এর বিচার করা উচিত। এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে, সাধারণ ছাত্রদের হত্যা করেছে। জাতীয় পার্টি কেন ও কিভাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সুযোগ পায়? যে জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের গত 15 বছরের দুঃশাসনের প্রকাশ্য পাঠ। সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি, এখানে কিছু ইঙ্গিত করা হয়েছে। সমকালের রিপোর্ট, শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। কমপ্লিট শাটডাউন ঘোষণাটা করেছিলেন হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ, আর সেই কথাটা নিয়ে আসছে ডাক্তাররা, চিকিৎসকরা। তাহলে হাসিনা আর চিকিৎসকরা কি সমান হয়ে গেল কিনা? বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। জারি রয়েছে একের পর এক মামলা দায়েরের প্রক্রিয়া। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন নির্বাচনের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায়। এটি গত কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার এই মন্তব্যের কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়েছিলেন আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন। এরপর তাকে ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে সেইখানকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিকআপ ভ্যানে করে বা সিকিউরিটি সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে ওবায়দুল কাদেরকে কিন্তু তাদের একটা হেফাজতে করে নিয়ে যান। শোনা যাচ্ছে জনতার ইট পাটকেলের আঘাতে ওবায়দুল কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গেছে। বর্তমানে ওবায়দুল কাদের পুলিশের হেফাজতে স্পেশালাইজ হসপিটালে ভর্তি রয়েছেন। তাকে পরিদর্শনকারী ডাক্তার বলেন তার অবস্থা খুবই বেগতিক, সুস্থ হতে তার একটু সময় লাগবে, তবে আশা করা যায় যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে যে হত্যা মামলা বা অন্যান্য মামলাগুলো রয়েছেন সেগুলো কার্যকর করা হবে বলে জানিয়েছেন আদালত। এদিকে ওবায়দুল কাদেরকে কাছে পেয়ে কিন্তু জনতার যে একটা আক্রোশ সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে জনতার এতটা আক্রোশ। এই 17 বছরে ওবায়দুল কাদের তথা শেখ হাসিনা সরকার যে বাঙালিকে কতটা নিষ্পেষিত করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার যে একটা প্রতিশোধ, অবশ্যই প্রতিশোধের প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ, আইনজীবী হোক, সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, সবার কিন্তু একটাই আক্রোশ যে এদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা তার শাস্তি আমরা নিজেরা দেবো। জনগণের একটাই দাবি যে ওবায়দুল কাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, জনগণের সাথে এতদিন তারা যা করেছে আমরা তার শাস্তি নিজেরাই দেবো। তো দর্শক আসলে আপনাদের কি মতামত, আপনারা আসলে কি চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আসলে আপনারা কি চান, ওবায়দুল কাদের কি তাকে ফাঁসি দেওয়া হোক নাকি জনগণের হাতে তুলে দেওয়া হোক, জনগণ তার শাস্তি দেবে? আপনারা কি চান, আসলে আপনার দেশের একজন নাগরিক হিসেবে আসলে কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মানুষ হত্যা করত, হত্যা করে বলতো স্বজন হারানোর বেদনা আমি বুঝি। যেহেতু তিনি স্বজন হারিয়েছিলেন সেই কারণে অন্যের স্বজন হত্যা করে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। সেই কারণেই তিনি এইভাবে মানুষ হত্যা করতেন, গুম করতেন, আয়নাঘরে মানুষকে রাখতেন। এখন ওই শেখ হাসিনার অনুসারী কিছু ভণ্ড বিপদে পড়ে আছে, কিন্তু তাদের সেই ভণ্ডামিটা প্রকাশ পাচ্ছে। তারা একটা সংখ্যা উল্লেখ করেছে, সেই সংখ্যাটা হচ্ছে যে 1169 জন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। একজন প্রধান শিক্ষক, তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল, সেই কারণে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এগুলো নিয়ে তাদের ব্যাপক সংবেদনশীলতা এবং কেউ কেউ লিখছেন এটা নাকি বিশ্ব রেকর্ড যে 1169 জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। প্রথমত কথা, এই যে 1169 জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে এই সংখ্যাটি বিভ্রান্তিকর, প্রমাণিত নয়। তারপরেও ধরে নিলাম যেটা সত্যি। মানে তাদের আচরণ দেখে মনে হয় যে এদেশের শিক্ষকদেরকে তারা এতটাই শ্রদ্ধা করতেন যে শিক্ষকদের নিয়ে সামান্য একটি কথাও বলতেন না।
আমি বলছি না যে তারা শিক্ষকদের উপরে যা করতেন এই কারণে এখন যা ঘটছে তাদেরকে তাই করতে হবে বা পদত্যাগ করাতে হবে, আমি তাদের অপকর্ম দিয়ে এখনকারটাকে জাস্টিফাই করছি না। খালি মনে করিয়ে দেই যে শেখ হাসিনা সরকারের সময়ে এই ভণ্ডরা কি করেছিল। আপনাদের খেয়াল আছে নারায়ণগঞ্জের সেলিম ওসমান পরিবার, শেখ হাসিনার প্রিয় ওসমান পরিবার কি করেছিল? প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠবস করানো হয়েছিল। সেলিম ওসমান নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন। এই ভণ্ডরা কিন্তু সেদিন একটি কথাও বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল কটূক্তি করেছেন বলে তাকে কারাগারে নেওয়া হয়েছিল, তাকে মামলা হয়েছিল তার নামে, তাকে কারাগারে নেওয়া হয়েছিল। বাংলাদেশের এমন বহু শিক্ষক আছেন কটূক্তি করেছেন শেখ হাসিনাকে অথবা কিছু একটা করেছেন, তার নামে মামলা হয়েছে, তাকে জেলে নেওয়া হয়েছে। অধ্যাপক আনু মোহাম্মদ, সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক আনু মোহাম্মদ শহীদ মিনারে ছাত্রলীগ তাকে অপমান এবং অসম্মান করেছিল, শার্টের পকেট ছিঁড়ে ফেলেছিল। তানজিমউদ্দিন খান শিক্ষার্থীদের বাঁচাতে শহীদ মিনারে গিয়েছিলেন, ছাত্রলীগের হাত থেকে বাঁচাতে, তাকে অপমান এবং অসম্মান করেছিল ছাত্রলীগ। মানে নন এমপিওভুক্ত শিক্ষকরা খাদ্যের দাবি নিয়ে, খাবারের দাবি নিয়ে, বেঁচে থাকার দাবি নিয়ে শহীদ মিনারে এসেছিলেন। শেখ হাসিনার পুলিশ তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছিল, পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। সেই সমস্ত ভণ্ডরা এখন বলছে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। একজন শিক্ষককেও যদি লাঞ্ছিত করা হয় সেটার প্রতিবাদ জানাই এবং কোনোভাবে হওয়া উচিত নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে শিক্ষক ছাত্র হত্যার প্রতিবাদ করেনি, ছাত্র হত্যাকে, শিক্ষার্থী হত্যাকে সমর্থন করেছে, ওই যে আশুলিয়ার ওই লাশের স্তূপ, ভ্যানগাড়ির উপরে লাশের স্তূপ, কোরবানির চামড়ার মতো অথবা ধানের বস্তার মতো যে লাশ একটির পর একটির উপরে আরেকটি লাশ স্তূপ করে রাখা হচ্ছিল, সেই লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করেছে। এই যে এখন ভণ্ডরা শিক্ষক লাঞ্ছনা করার কথা বলে যাদের হৃদয় কাঁদছে, বিশ্ব রেকর্ড বলছে, বিশ্ব রেকর্ড হয়েছে বলছে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে এখানে কিন্তু এই যে লাশের স্তূপ দেখে এই সমস্ত সংবেদনশীল, তথাকথিত সংবেদনশীল মানুষ যারা বিশ্ব রেকর্ড হয়েছে শিক্ষক লাঞ্ছনায় বলে বলছেন, এই লাশের স্তূপে কিন্তু তাদের হৃদয় কাঁদে না, তাদের হৃদয়ে সামান্যতম কোনো নাড়া লাগেনি এত লাশের স্তূপ দেখে। তাদের দাবি অনুযায়ী যদি 1169 জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানোর এই তথ্য সত্যিও হয়ে থাকে, মর্মান্তিক কোনটা, হৃদয় বিদারক কোনটা? প্রায় 1000 ছাত্র জনতাকে হত্যা করাটা মর্মান্তিক বা হৃদয় বিদারক, বিশ্ব রেকর্ড, নাকি কিছু সংখ্যক শিক্ষককে পদত্যাগ করানোটা বিশ্ব রেকর্ড? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, নির্বাচনের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায়, এটি গত কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার এই মন্তব্যের কথা বলেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন তাতে কি আমরা ধরে নেব যে সত্যি সত্যি অদূর ভবিষ্যতে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে রাজপথে নেমেছে? এই দৃশ্য আমাদের দেখতে হবে। এই দৃশ্যটি দেখতে হবে কি না আমরা দুজনের বক্তব্য পাশাপাশি রাখলেই মোটামুটি স্পষ্ট হব। যেমন সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলছেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। খালেদা জিয়া এই ধরনের কথা বলেছেন। অবশ্যই সারা দেশের মানুষ যদি চাই প্রতিহিংসা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে আর হানাহানি, খুনোখুনি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এগুলো মানুষের চাওয়া। যাই হোক, সেক্ষেত্রে অবশ্যই খালেদা জিয়ার যে কথাটি সত্যি সত্যি বাস্তবায়িত হোক সেটা আমরা সবাই চাই। কিন্তু সেটির সুযোগে জয় যেটি বলছেন যে খালেদা জিয়ার এমন মন্তব্যে বা বক্তব্যে আমি খুশি, আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক। বাবা সাধু সন্ন্যাসী সজীব ওয়াজেদ জয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি এমন আহ্বান জানাচ্ছেন। আপনারা যখন 15 বছরে দুঃশাসন চালিয়ে স্টিমগুলো চালানো হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে, বিরোধী মতাবলম্বীদের উপরে, তখন এই কথাগুলো মনে ছিল না? আচ্ছা, তারপরেও ধরে নিলাম যে ঠিক আছে, তাদের টনক নড়েছে, তাদের আত্মপলব্ধি এসেছে, ক্ষমা চেয়েছেন জাতির কাছে। আর ক্ষমা চাইলেও কি সবকিছু শেষ হয়ে যাবে? যে অপকর্মগুলো বছরের পর বছর ঘটানো হয়েছে তার কোনো বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে, জাতি তাকিয়ে আছে সেসবের দিকে। সজীব ওয়াজেদ জয় আরও বলছেন যে রয়টার্সকে দিয়া একই সাক্ষাৎকারে গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক আওয়ামী লীগ। একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই, আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই। এটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, এটি নিশ্চয়তা করার কথা তিনি বলছেন। সুন্দর সুন্দর কথা, যে আমাদের মধ্যে নানান ধরনের ইস্যুতে তর্ক থাকতে পারে, ভিন্নমত পোষণের অধিকার, এইগুলো এখন বলা হচ্ছে, যাও এগুলো বলে আর। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন সেটি একটু প্রণিধানযোগ্য, আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে। একদিন আগেই গণমাধ্যমে এই বিষয়ে তার প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। তিনি বলছেন
বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি। দেশ চালাতে গেলে কিছু ভুল হয়, কিন্তু সেই ভুল দেশ ও মানুষের ক্ষতি করেনি। মিডিয়ায় যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে, সংসদীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে। গত 15 বছরে এগুলো করা হয়েছে। নির্বাচন হোক, তাহলে জনগণই বেছে নেবে কোন দল ক্ষমতায় আসে কিংবা হেরে যায়। এবং মির্জা ফখরুল আরও বলছে যে নির্বাচন যে আসবে তাকে গ্রহণ করতে হবে, নির্বাচনের মাধ্যমে যেই আসবে তাকে গ্রহণ করতে হবে। আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে, নিশ্চয়ই এমন কিছু করা হয়নি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাধীনতা চেতনা, অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ সব ধ্বংস করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছেন এবং তিনি শেষ পর্যায়ে এসে বলছেন যে আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। আওয়ামী লীগ সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল, আমরা সব গণমাধ্যম বা চ্যানেল খুলে দিয়েছি। সুতরাং বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা ইনজাস্টিস টু আজ। আমরা কি ধরে নেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের মধ্য দিয়ে? আমরা ধরে নিতে পারি জয়ের বক্তব্যটি তিনি একেবারে প্রত্যাখ্যান করেননি। জয় যেটি আহ্বান জানিয়েছেন যে নির্বাচনের দাবিতে একসঙ্গে কাজ করতে চাই, একসঙ্গে লড়াই করতে চাই, সেটা তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কেন বলেননি? এটাই তো সিগনিফিক্যান্ট বিষয়, এখানেই আমাদের ভাববার বিষয়। একটা নির্বাচনের জন্য বা রোডম্যাপ ঘোষণার জন্য কোন কোন বিষয়ে সংস্কার হবে বা কী প্রক্রিয়া, কবে নির্বাচন হবে, তার একটা রোডম্যাপ বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আগে সংস্কারটি হোক বা কিছু সময় দেওয়া হোক। তারা বলছেন যে আমরা একদিনও বেশি ক্ষমতা থাকবে না, জনগণ যা চাইবে আমরা সেটাই করবো। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে নির্বাচন নিয়ে বিএনপি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, দুর্ভাবনার মধ্যে পড়ে গেছে। যত বেশি দেরি হবে তাদের কাছে মনে হচ্ছে যে এটি চ্যালেঞ্জিং বিষয়, যেটি এর আগেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে উল্লেখ করেছেন যে বিএনপির সামনে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে এই নির্বাচনটি আসছে। নিশ্চয়ই তার এই কথার অনেক ধরনের তাৎপর্য রয়েছে। কিন্তু স্বৈরাচারী যে সরকার বিগত হলো বা আওয়ামী লীগের সাথে অদূর ভবিষ্যতে বিএনপি যে আন্দোলনে নামতে পারে, এর মধ্যে অনেকে অনেক ধরনের ক্যালকুলেশন করার চেষ্টা করছে, হিসাব মিলানোর, সমীকরণ মিলানোর চেষ্টা করছেন যে নির্বাচন দিতে দেরি হলে হয়তো তাদেরকে আবার একসাথেই রাজপথে নামতে হবে, একসাথেই তাদেরকে দেখা যাবে। জনগণের এই ধারণা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি মনে করি যে শেখ হাসিনার আগে এই জিএম কাদেরের কান ধরে এর বিচার করা উচিত। এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে, সাধারণ ছাত্রদের হত্যা করেছে। তো সেই ক্ষেত্রে জিএম কাদের বর্তমান যে একটা ফেসিবাদী এবং একটা যে শক্তির সাথে আপোষ করেছিল, জিএম কাদের এখন পল্টি নিচ্ছে। আরে ভাই, দুদিন আগেও তোমরা আওয়ামী লীগের দোষর ছিল, ছাত্রদের হত্যা করেছ। এখন যেই আওয়ামী লীগের পতন হয়েছে তোমরাও পল্টি দেওয়া শুরু করেছে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, আন্দোলনের পক্ষে ছিলাম। তাহলে চূন্য থেকে শুরু করে তোমাদের রংপুরের লোকেরা কেন সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে? তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করে মির্জাফর সংগঠন হিসাবে ইতিহাসের পাতায় লেখা হোক। এবং এই জিএম কাদেরকে, হাসিনা তো পলায় গেছে, জিএম কাদের কিন্তু বাংলাদেশে আছে, এই অমানুষটাকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে জিএম কাদেরকে। 14 সালে আপনারা দেখেছেন, তখন আমরা ছোট ছিলাম। সেই সময়ে জিএম কাদের বলেছিল যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে আমরা অংশগ্রহণ করব না। কিন্তু তখন বিএনপি অংশগ্রহণ করে নাই, কিন্তু জাতীয় পার্টি এই মির্জাফর অংশগ্রহণ করেছে। 2018 সালে আপনারা দেখেছেন যে সেখানে রাতের বেলা ভোট চুরি হয়েছে। এই নির্বাচনে জিএম কাদেরের মতো বেইমান বাটপার চোর বাটপারি করেছে, সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে এরা নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2024 সালে এসেও এরা সেম কাহিনী করেছে। এই মির্জাফরি কর্মকাণ্ডের সাথে এরা সম্পৃক্তভাবে জড়িত এবং দেশের মানুষকে হত্যার পিছনে যদি আওয়ামী লীগের 10% থাকে, জিএম কাদেরের আছে 20% হাত। কারণ যদি তখন নির্বাচনকে এরা বৈধতা না দিত, এরা যদি অংশগ্রহণ না করতো, তাহলে জাতিসংঘের কাছে কিংবা বহির্বিশ্বের কাছে আমাদের নির্বাচনটা বৈধতা পেত না। তাদের নির্বাচনের কারণে আমাদের বহির্বিশ্ব আপনার নির্বাচনটা বৈধতা ঘোষণা করেছিল, চাপের কারণে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটে হোক। সেই ক্ষেত্রে হেফাজতের সময়ের কথা আমি বলি, হেফাজতের সময় 30,000 আলেমুল আমাকে শেখ হাসিনা হত্যা করেছে এবং তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যেন হেফাজতের নেতাকর্মীরা উঠে যেতে না পারে। আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা বলে যে বঙ্গবন্ধুকে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল, তাহলে প্রধানমন্ত্রী একদিন বলেছিল যে হেফাজতের লোকেরা রাস্তায় রং মেখে শুয়ে আছিল, পুলিশ এসে লাঠি দিয়ে গুতা দিচ্ছে, তারা নাকি উঠে দৌড়িয়ে পালিয়েছে। তাহলে আমি যদি এখন বলি বঙ্গবন্ধু আগস্টের সময় আপনার রং মেখে শুয়েছিল, পরবর্তীতে তিনি পালানোর সময় মিলিটারিরা তাকে গুলি করে হত্যা করেছে, তখন আপনার কেমন লাগবে? সো এই কথাগুলো থেকে বিরত থাকেন এবং জিএম কাদের বলেন কিংবা তাদের যেই রৌনক এরশাদ আছে, এদেরকে অতি শীঘ্রই বহিষ্কৃত করতে হবে। এরা চাটুকার, এরা বাংলাদেশের জন্য একটা ভয়ানক আপনি কী বলে এটাকে, করোনা যেমন একটা আপনার ভয়ানক রোগ, এরকম এরাও বাংলাদেশের জন্য একটা ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এদেরকে সব জায়গা থেকে বহিষ্কৃত করতে হবে এবং ওপেনলি যেন এরা কোনো মিছিল মিটিং না করতে পারে, বাংলাদেশের জন্য কোনো জঙ্গি সংগঠন, কোনো টেরোরিজমে আওয়ামী লীগের মাধ্যমে তৈরি না করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে।
আল্লাহ হাফিজ।